হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 16। ভিডিও শুরুতেই দেখা যায় তাইকি এবং চিনাসুকে। তাদের মধ্যেকার সম্পর্ক যা আগের সৈকত ভ্রমণের পর থেকেই অনেকটা মসৃণ হয়ে উঠেছে। এখন তারা একে অপরের সাথে বেশ খোলাখুলি কথা বলতে পারছে। আমাদের তাইকি ভাই তো চিনাসুকে এখনও একই রকমই পছন্দ করে। এরপরই দৃশ্য আসে তাইকির ক্লাসরুমে। সেখানে জানা যায় যে একটা স্নো হোয়াইট নাটক হতে চলেছে, আর সেই নাটকের লিড রোলে অভিনয় করবে হিনা। এটি শুনে তাইকি বলে হিনা তার স্ক্রিপ্ট ঠিকমতো মনে রাখতে পারবে তো? তখন কিও বলে তুমি নিজেরটা ভাবো, হিনা এসব ব্যাপারে অনেক অভ্যস্ত। তখন হিনা তাইকিকে বলে তুমি তো এখন ক্লাসের প্রতিনিধি, তোমার উপর তো অনেক দায়িত্ব আছে। এটা শুনে তাইকি বলে আমি ক্লাস প্রতিনিধি তো বটেই, কিন্তু আমাকে শুধু উল্টোপাল্টা কাজ করতে হয়। তবে ঠিক আছে, আমি এটা করব। আসলে আমিও একটা প্রজেক্ট নিয়ে বেশ উত্তেজিত। ঠিক সেই সময় আরেকজন এসে তাইকিকে একটা তালিকা দেয় এবং বলে যে এটা পার্টিসিপেন্টদের তালিকা, তুমি এটা সেকেন্ড ইয়ার ক্লাসের রিপ্রেজেন্টেটিভকে দিয়ে দাও। এটা শুনে তাইকি সেই কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কিও হিনাকে জিজ্ঞাসা করে তুমি কি তাইকিকে নিজের মনের কথা জানিয়েছ? এই কথা শুনে হিনা হকচকিয়ে বলে আরে আস্তে, জোরে বলো না। তবে যাই হোক, হ্যাঁ আমি ওকে জানিয়েছি। এই কথা শুনে কিও উত্তর দেয় তুমি তো জানো যে তাইকি আর চিনাসুর মধ্যে কি চলছে, এমনকি ওরা তো এখন একই বাড়িতেই থাকে। তখন হিনা বলে হ্যাঁ আমি সবই জানি, তবুও আমার মনে যা ছিল আমি তো প্রকাশ করেছি, বাকিটা সময় বলে দেবে। এরপরে হিনা তার বন্ধুদের সঙ্গে চলে যায়, কিন্তু কিও মনের মধ্যে কিছু একটা ভাবতে থাকে। এরই মধ্যে তাইকি সেকেন্ড ইয়ার ক্লাসরুমে ঢোকে এবং দেখে যে চিনাসু একাই বসে আছে। তাইকি চিনাসুকে জিজ্ঞাসা করে এখানকার ক্লাস রিপ্রেজেন্টেটিভ কোথায়? চিনাসু বলে সে তো কালচারাল প্র্যাকটিস করতে গেছে, তুমি ভেতরে আসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? এরপরে তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। চিনাসুর সিট জানলার পাশেই ছিল। এটা দেখে তাইকি বলে তোমার সিট তো বেশ সুন্দর। চিনাসু বলে হ্যাঁ সুন্দর তো বটেই, কিন্তু তোমার সিট কোথায়? তাইকি উত্তর দেয় আমার সিট আমাদের ক্লাসে ঠিক তোমার সিটের পাশেই। আর এটা শুনে চিনাসু বলে যদি আমাদের মধ্যে 1 বছরের ফারাক না থাকতো তবে আমরা একসঙ্গেই বসতে পারতাম। তাইকি হেসে বলে হ্যাঁ সেটা তো খুবই ভালো হতো, কারণ আমি তোমাকে দিয়েই আমার হোমওয়ার্ক করিয়ে নিতে পারতাম। এটা শুনে চিনাসু বলে তা কখনো হতো না। চিনাসু তখন কল্পনা করতে থাকে যে যদি তাইকি এই পাশের সিটেই বসতো তাহলে সে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়তো। যখন স্যার ডাকতো তখন উত্তর না জানা অবস্থায় থাকতো আর চুপি চুপি চিনাসুকে উত্তর দেখিয়ে দিত। আর এসব ভাবতে ভাবতে তারা বেশ আনন্দের সময় কাটাতে থাকে। তারা একসাথে অনেক হাসাহাসি করে। কিন্তু ঠিক তখনই চিনাসুর শিক্ষক এসে যায় আর তাইকি ক্লাস থেকে বেরিয়ে যায়। তাইকির কাছে জীবন এখন বেশ মজাদার ছিল, সব কিছুই যেন একটা ম্যাজিকের মতো। কিন্তু বাড়ি ফিরে এসে দেখে যে চিনাসুর মা সেখানে উপস্থিত। এটা দেখে সে চমকেই বলে আন্টি আপনি এখানে কি করছেন? আপনি আবার জাপানে কবে আসলেন? চিনাসুর মা বলেন আমরা কিছুদিন এখন এখানেই থাকবো, কারণ চিনাসুর দাদুর একটা অপারেশন হওয়ার কথা, আর এই জন্যই আমরা এখন এখানে আপাতত একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেই থাকবো। এরপরে তাইকি না চাইতে হলেও তাদেরকে সাহায্য করে শিফটিং করতে। আর যাওয়ার আগে তাইকি এবং চিনাসু প্রতিজ্ঞা করে যে তারা আবার নিয়মিত সকালে প্র্যাকটিসে দেখা করবে। আর পরের দিন সকালে তাইকি একেবারে চনমনে হয়ে প্র্যাকটিসে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু যখন সে স্টেডিয়ামে পৌঁছায় সে দেখে যে পুরো স্টেডিয়ামই ফাঁকা। ঠিক তখনই চিনাসুর বদলে সেখানে হাজির হয় হারিও। হারিও এসেই বলে বাইরের আবহাওয়া কিন্তু দারুণ সুন্দর, চলো আমরা সকালের দৌড়ে যাই। আর এটা বলে সে তাইকিকে টেনে নিয়ে যায় দৌড়ানোর জন্য। আর এরপরেই আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। তাইকির অবস্থা এখন একদম কাহিল, কারণ সে প্র্যাকটিসে গিয়েও চিনাসুর সঙ্গে দেখা করতে পারেনি। যদিও এর মধ্যেই তার ডাক আসে রিপ্রেজেন্টেটিভ মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, যা কালচারাল প্রোগ্রামের প্রস্তুতির জন্য আয়োজিত। মিটিং রুমে যাওয়ার আগে তাইকি চিনাসুর ক্লাসরুমে একবার চোখ বুলিয়ে দেখে, কিন্তু চিনাসু তো সেখানেও নেই, এমনকি বারান্দাতেও তাকে কোথাও দেখা যায় না। এসব ভাবতে ভাবতে তাইকির মনে হয় হয়তো চিনাসু আজকে স্কুলে আসেইনি। কিন্তু যখন সে মিটিং রুমে ঢোকে সেখানে চিনাসুকে দেখে তার মনের সমস্ত দুঃখ নিমেষেই মুছে যায়। চিনাসুর সাথে চোখাচোখি হয়, আর তখন তাইকির মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটে ওঠে। চিনাসুর মনের কথা বোঝা না গেলেও তাইকি তো নিশ্চিতভাবেই বেশ খুশি ছিল। এরপরই দৃশ্য আসে প্র্যাকটিসের। তাইকি হারিওর সাথে মিলে তুমুল প্র্যাকটিস করছিল।
এতটাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছিল যে কখন পুরো জিমনেশিয়াম ফাঁকা হয়ে গেছে তা সে টেরই পায়নি। এমনকি মেয়েদের বাস্কেটবল টিম যেখানে চিনাস্তু ছিল তারাও বাড়ি চলে গিয়েছিল। তাই কি এই সময় নিজেকেই দোষারোপ করতে থাকে যে আমাদের সম্পর্কের কি হবে, আমরা তো ঠিকভাবে কথাও বলতে পারছি না, ইস যদি আমরা একই ক্লাসে পড়তাম। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নেয় আর ভাবে যাই হয়ে যাক না কেন, আগামীকাল আমি স্কুলে গিয়ে চিনাস্তুর সঙ্গে অবশ্যই কথা বলবো। এরপরে বাড়ি ফিরে দরজা খুলেই তাই কি অবাক হয়ে যায়, চিনাস্তু তার সামনেই বসে আছে। তাই কি জিজ্ঞাসা করে, তুমি ফিরে এসেছো, কি ব্যাপার? চিনাস্তু হেসে বলে, না না, আমি আসলে কিছু জিনিস ভুলে গিয়েছিলাম, তাই আমি সেগুলো নিতে এসেছি। এরপরে চিনাস্তু বলে, তোমাদের তো আজকে প্র্যাকটিসে আসা হয়নি। তাই কি একটা দীর্ঘশ্বাস ফেলে আর তার দুঃখের গল্প বলতে শুরু করে, আমি তো সবার আগে গিয়েছিলাম, কিন্তু হারিও আমাকে দৌড়াতে নিয়ে গেল, আর সেই কারণেই তোমার সঙ্গে দেখা করার সুযোগটাই হলো না। চিনাস্তু বলে, আমাকেও ক্ষমা করো, আমি ভুল ট্রেনে উঠে পড়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে ওরা একে অপরের সমস্যাগুলো বুঝে নেয় এবং প্রতিজ্ঞা করে যে এর পরের দিন তারা প্র্যাকটিসে ঠিক সময়ে মিলিত হবে। পরের দিন সকালে হিনা তার নাটকের দৃশ্য রিহার্সাল করছিল। তাকে দেখে তাইকি বলে, আমি জানতাম না যে হিনা এত দ্রুত এত ভালো অভিনয় করতে শিখে যাবে। কেউ বলে হিনা হলো আসলে গড গিফটেড, সে সব কাজেই দারুণ। অন্যদিকে কেউ একটা পোশাক তৈরি করছিল নাটকের জন্য। তাইকি তাকে বলে, তুমি মন দিয়ে কাজ করো, এটা যেন ভালো হয়। তারা নিজেদের কাজেই ব্যস্ত ছিল। এমন সময় তাইকির ওপর বিভিন্ন সরবরাহ আনার দায়িত্ব পড়ে। তাইকি স্কুল স্টোরে যায় সরঞ্জাম আনতে। সেখানে সে চিনাস্তুকে দেখে এবং বলে, গুড মর্নিং। চিনাস্তু হেসে বলে, তুমি তো এর আগে প্র্যাকটিসও আমাকে গুড মর্নিং বললে, তাই না? তাইকি এই সময় লজ্জায় মাথা চুলকেই বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে দেখলেই আমার সকালটা সুন্দর হয়ে যায়। তাইকির কথা শুনে চিনাস্তু একটু লজ্জা পায়, আর কথার মাঝে চিনাস্তু জানায় যে তাদের নাটকের থিম হলো একটা ক্যাফে। আর এটা শুনে তাইকি চিনাস্তুকে সেই থিমের পোশাকে কল্পনা করতে শুরু করে। ঠিক তখনই চিনাস্তু বলে, কিন্তু আমি তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তাই আমি এই সমস্ত নাটক করার দায়িত্ব নেব না। এই কথা শুনে তাইকির মন ভেঙে যায়। কিন্তু চিনাস্তু এরপর বলে, তাই কি তোমাদের ক্লাসে তো স্নো ফাইটের নাটকের থিম হচ্ছে, তাই না? আর তুমি তো মনে হয় প্রিন্স। তাইকি তৎক্ষণাৎ উত্তর দেয়, না না, আমি প্রিন্স নই, হিনা প্রিন্সেস হচ্ছে, আর একটা অন্য লম্বা করে ছেলে সে প্রিন্স হচ্ছে। এসব নাটকের কাজে আমার একদমই ইন্টারেস্ট নেই। তারা কথা বলছিল, এমন সময় হিনা তার বন্ধুদের সাথে সেখানে আসে। হিনা বলে, তাই কি স্যার তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি চলে আসো। তাই কিও এই সময় যেতে উদ্যত হয়, আর চিনাস্তু সেখান থেকে হাঁটা দেয়। কিন্তু চিনাস্তু যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকায় এবং লক্ষ্য করে যে তাইকি আর হিনার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। চিনাস্তু এটাকে বেশ গুরুত্ব দেয়। এরপরেই আমরা চিনাস্তুর বাড়ির দৃশ্যে স্থানান্তরিত হই। চিনাস্তু তখন টিভিতে একটা শো দেখছিল, যেখানে দুটো মেয়ে একটা ছেলেকে নিয়ে ঝগড়া করছে। একটা মেয়ে ছেলেটিকে ইতিমধ্যেই পছন্দ করে, আর অন্য আরেকটা মেয়ে সেই ছেলের সাথে একটা বিজনেস ট্রিপে যায়। চিনাস্তুর মা তখন মন্তব্য করেন, এই মেয়েটি বিজনেস ট্রিপে গেল, সে খুবই অন্যায় করলো। সে তো জানতো যে ওদের মধ্যে আগে থেকে কিছু চলছে, তার এটা জেনে সরে যাওয়া উচিত ছিল। এই কথা শুনে চিনাস্তু স্নান করতে যায়, আর তখন সে নিজের মধ্যেই ভাবতে থাকে, আমিও কি ওই মেয়েটার মতো একই কাজই করছি? আমি তো জানি যে হিনা তাইকিকে পছন্দ করে, কিন্তু তাদের মধ্যে আদৌ কি কিছু আছে? তাহলে কি আমি ঠিক করছি নাকি ভুল করছি? এইসব ভাবতে ভাবতে চিনাস্তু বেশ দ্বিধায় পড়ে যায়। আর এরপরেই আমরা আবার পরের দিন স্কুলের দৃশ্যে ফিরে আসি। তাইকি তখন একসাথে অনেক কাজ সামলাচ্ছিল। তার উপর এত বেশি চাপ পড়ে যায় যে সে কার্যত ওভারলোড হয়ে যায়। তারপরও তাইকি কোনোভাবে প্র্যাকটিসে পৌঁছায়, যেখানে হারিও বলে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তাইকি ক্লান্ত হয়ে একেবারে জল খেতে শুরু করে, আর নিজের ওপর রেগে বলে, এত কাজের চাপ, এদিকে কালচারাল ফেস্ট, অন্যদিকে রোজকার প্র্যাকটিস, সব মিলিয়ে জীবনটা বেশ কঠিন হয়ে গেছে। ঠিক তখনই নিশিদা এসে উপস্থিত হয়। সে বলে, দেখো সময় কিন্তু খুবই সীমিত, কিন্তু তোমাদের কাজগুলো ভালোভাবে ম্যানেজ করতে হবে, আর সেই জন্যই আমি এখানে আছি। আমি তোমাদেরকে সাপোর্ট করব, কারণ সম্প্রতি নিশিদাকে ক্যাপ্টেন বানানো হয়েছে, আর হারিউকে বানানো হয়েছে ভাইস ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন হওয়ার পর থেকেই নিশিদা সবসময় সবাইকে উপদেশ দেওয়ার জন্য তৈরিই থাকে। এরপরেই গল্পের দৃশ্য বদলায়। তাইকি তখন একটা জুনিয়রের সঙ্গে কথা বলছিল এবং তাকে বিভিন্ন খেলার কৌশল শেখাচ্ছিল। এই দৃশ্য চিনাস্তু দূর থেকেই দেখে, আর এরপর জুনিয়র সেখান থেকে চলে যায়। চিনাস্তু বলে, দেখেছ, তোমাকে তো এখন সবাই সেনপাই বলে ডাকছে, বেশ ভালো লাগছে তাই না?
তাইকি হেসে উত্তর দেয়, হ্যাঁ ওরা তো জুনিয়র, ওরা তো বলবেই, কিন্তু আমি আরও বড় হতে চাই, লম্বাতেও এবং জীবনের বাকি সব দিকেও। এটা শুনে চিনাসু বলে, না না, তুমি যেমন আছো এখন ঠিকই আছো, যদি তুমি এর থেকে বেশি লম্বা হয়ে যাও তাহলে আমাদের চোখ মেলাতে অসুবিধা হবে। এই কথা বলে চিনাসু চলে যায়। তাইকিও তার এই কথা চিন্তা করতে থাকে যে চিনাসু ভুল তো কিছু বলেনি, যদি আমি লম্বা হয়ে যাই তাহলে আমাদের চোখ মেলানোটা একটু কঠিনই হবে, কিন্তু ছেলে হিসেবে আমার তো আরও লম্বা হওয়া উচিত। এর পরের দৃশ্যে আমরা হিনাকে দেখতে পাই। সে নিজের স্ক্রিপ্ট বারবার প্র্যাকটিস করছিল, কিন্তু কোনোভাবেই মনে রাখতে পারছিল না। তখনই পেছন থেকে কিও এসে তার স্ক্রিপ্টটা বলে দেয়, আর এটা দেখে হিনা অবাক হয়ে বলে, তোমার কিভাবে সব স্ক্রিপ্ট মনে আছে? কিও উত্তর দেয়, তুমি এতবার প্র্যাকটিস করেছো যে আমি নিজেই মুখস্থ করে ফেলেছি। হিনা বলে, তাহলে তুমি কোনো রোল কেন করছো না? কিও বলে, দেখো আমি না এ সমস্ত নাটক বাটক করতে পারি না, তাই আমি প্লেতে অংশ নিতে রাজি হইনি। হিনা তখন মজা করেই জিজ্ঞাসা করে, কিও তুমি তো সব কিছুর জ্ঞান দিয়ে বেড়াও, কিন্তু তোমার ব্যক্তিগত জীবন কেমন চলছে? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এই কথা শুনেই কিও একটু হাসে এবং বলে, একজন ছিল যাকে আমি পছন্দ করতাম, কিন্তু এখন সে নিজের বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে, তাই এখন আপাতত আমার সঙ্গে কেউই নেই। কিওর এই কথা শুনে হিনা বুঝে যায় যে কিও একজন দিল ভাঙা আশিক। কিন্তু যাই হোক, এরপরে হিনা তার স্ক্রিপ্টের জেরক্স করতে যায়, আর যখন সে পৌঁছায় সে দেখে যে চিনাসু আগে থেকেই সেখানে রয়েছে। হিনা কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর চিনাসুর সঙ্গেই কথা বলতে শুরু করে। হিনা চিনাসুকে কনফেস করে যে আমি তাইকির সামনে আমার অনুভূতির কথা বলে দিয়েছি, আমি তাকে আমার ভালোবাসার কথা জানিয়েছি। আর এই কথা শুনে চিনাসু হতবাক হয়ে যায়, কিন্তু যাই হোক, চিনাসু তো আগে থেকেও সব কিছুই জানতো। চিনাসু এরপর হিনাকে বোঝায়, তাইকি আর আমি এখন আর একসঙ্গে থাকি না। সে তার বর্তমান পরিস্থিতিও ব্যাখ্যা করে এবং বোঝানোর চেষ্টা করে। আর এরই সঙ্গে এপিসোড 16 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।